আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ফাঁকা চেয়ারগুলোতে বসে পড়ুন। মৎস্যজীবী দলকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, যে ভাইগুলো পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বিশেষভাবে বলবো আপনারা সামনে বসে পড়ুন। দেখতে একটু কিরকম দেখা যাচ্ছে, দয়া করে মায়া করে আপনারা বসে পড়ুন। ভাই প্লিজ আপনারা একটু বসে পড়ুন, আপনাদের জন্যই তো চেয়ারগুলো এনেছি, আপনারা বসে পড়ুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই জুলাই বিপ্লবের আন্দোলনে অনেক আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে। 17 বছরের বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন হয়েছে, তাদের আত্মার মাগফিরাত এবং সর্বোপরি আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা এখন মুনাজাত করব। আপনারা সকলে এই মুনাজাতে শরীক হবেন। মুনাজাত পরিচালনা করবেন স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, ওনাকে মুনাজাত পরিচালনা করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين الله ঈশার পূর্ব মুহূর্তে আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমি গুনাহগার তোমার কিছু বান্দা নিয়ে দুহাত উঠাইছি মাবুদ। ইয়া রাব্বুল আলামিন, রাসূলের শানে আল্লাহ দরুদ পাঠ করা হয়েছে, আল্লাহ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে মাবুদ। আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাবুদ, এরপরে ভুলের দিকে না তাকাইয়া তোমার দয়ার দিকে তাকাইয়া এর সবটুকু আকায় নামেদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ওই অন্ধকার কবরে রয়েছে মাবুদ, তাদের রূহ মাগফিরাতের সবটুকু পৌঁছাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আজকের এই অনুষ্ঠান আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের এই দেশকে আল্লাহ আমাদের ভাইয়েরা আল্লাহ অনেক ভাইয়েরা শহীদ হয়ে আল্লাহ দেশকে স্বাধীন করেছে নতুন করে। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের কবরগুলোকে তুমি জান্নাতবাসী করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের কুড়িগ্রামের নেতা আল্লাহ মুস্তাফা ভাই এবং সোহেল ভাই আল্লাহ এই মঞ্চে উপস্থিত আছে আল্লাহ, তাদেরকে তুমি নেক হায়াত দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের নেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ, যিনি দেশের বাইরে আল্লাহ চিকিৎসাধীন অবস্থায় আছে, তাকে তুমি নেক হায়াত দান করিয়া দাও আল্লাহ, তাকে সুস্থতা দান করিয়া দাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ আমার হাফেজ সাহেব হুজুরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে ভোগাদা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব বাইজি, এদের নেতৃত্বে এখন ফুল দিয়ে বরণ করবেন। তারা যাও। ধন্যবাদ ভোগাদা ইউনিয়ন যুব দলকে। ধন্যবাদ যুব দলের নেতৃবৃন্দ সহ কর্মীদেরকে। এবারে আমাদের অতিথিবৃন্দকে মালা পরাবে আমাদের ভোগাদা ইউনিয়ন শাখা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আজিজুল হক এবং সদস্য সচিব আনোয়ার হোসেন মানিক সহ
বাবলু, গোলাপ আদম সহ ভোগাদা ইউনিয়ন শাখা কৃষকগণ। গোলাম আদম ভাই কই? গোলাম আদম ভাই যুগ্ম আহ্বায়ক। সময় যেহেতু কম, সম্মানিত উপস্থিতি, যা এবারে অতিথিবৃন্দকে মালা পরাবেন আমাদের ভোগাদা ইউনিয়ন শাখা কৃষক, ভোগাদা ইউনিয়ন শাখা কৃষক। সবাই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান। ভোগাদা ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ মালা দিয়ে পালন করে নিচ্ছেন আমাদের অতিথিবৃন্দকে। ধন্যবাদ কৃষক দলকে। সম্মানিত উপস্থিতি, স্টেজের পিছনে ভিড়টা একটু কমে দাও। আমাদের নেতৃবৃন্দকে বলবো স্টেজের পিছনে ভিড় একটু কমে দাও। সময় যেহেতু সমাপ্ত, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সেবাই জনতার আন্দোলনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন দেশটা ছিল ভঙ্গুর, ক্ষুধা দারিদ্রতায় নিপীড়িত। সেই সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে 19 দফা নিয়ে আসেন, 19 দফার একটা নির্দেশনা নিয়ে আসেন। আপনারা জানেন সেই 19 দফায় সবচেয়ে গুরুত্ব পেয়েছিল এই বাংলাদেশের কৃষক সমাজ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় তার 19 দফার মধ্যে সবচেয়ে গুরুত্ব বেশি পেয়েছিল এই কৃষক সমাজ। তার ডুপ্লিকেট তারই পুত্র জনাব তারেক রহমান, তিনি আবার এই স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এই যে দেশটাকে ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, এই বাংলাদেশটাকে এই ভঙ্গুর অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য তিনি তার নির্দেশনা অনুযায়ী 31 দফা প্রণয়ন করেছেন। আপনারা অনেকেই জানেন এই 31 দফার মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে এই বাংলাদেশের কৃষক সমাজ। এখন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার নির্দেশনা অনুযায়ী তার ঘোষণাপত্র কৃষকদের জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, সামনে ভবিষ্যতে যে কৃষকদের যে উন্নয়ন, কৃষকের জন্য কি পরিকল্পনা, তার একটা ঘোষণাপত্র আপনাদের সামনে পাঠ করবেন আমাদের ভোগাদা ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মিজানুর রহমান। মিজানুর রহমানকে ঘোষণাপত্রটি পাঠ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়। যুব দলের আহ্বায়ক এই ঘোষণাপত্র
সরি, উনি নামাতে গেছে। সম্মানিত উপস্থিতি, ঘোষণাপত্রটি পাঠ করবে আমাদের স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জনাব মোহাম্মদ রুহুল আমিন। জনাব মোহাম্মদ রুহুল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে কৃষকদের বক্তব্য। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাসব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশ উপস্থিত তত ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালে পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। কৃষিতে জিয়াউর রহমানের অবদান সমূহ: বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদন অবদান রাখতে পারে সেজন্য 1977 সালে ফেব্রুয়ারি মাস থেকে কোনো আমানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানেই ভালো ফসল, অধিক ফসল। তাই 1977 সালে জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ উন্নয়ন ও বিকাশে মাইলফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি, কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ততা করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টের স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরণ ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে কয়েক বছরের মধ্যে খাদ্যের উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়নের উন্নীত পায়। খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুত করে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গোদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তবে তার শাসন আমলেই বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। তারা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শূন্য শস্য গোদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। কৃষিতে খালেদা জিয়ার অবদান: উত্তরাঞ্চলের জনগণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নির্মিতে বরেন্দ্র অঞ্চলকে খাদ্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে
1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মসূচি প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদনের বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকদের ঘাটতি পূরণে কৃষি যন্ত্রপাতির প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজির গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং ডিএপি সারের উৎপাদন প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু গণ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকা কৃষি ঋণ ও 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। মঙ্গাপুরবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংঘটিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিক 204 কোটি টাকা কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে 2005 ও 6 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া 1100 কোটি টাকা 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফসল সমূহের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ গ্রহণের ব্যবস্থা করেন। কৃষিক্ষেত্রে আওয়ামী দুর্নীতি, রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণের অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করেই আওয়ামী ঠিকাদারি প্রতিষ্ঠান 158 কোটি টাকা দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারার উপরের রাইস ট্রান্সফার মেশিন, কম্বাইন্ড হারভেস্ট, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী নেতা কর্মীরা ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে খরচ লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংঘটিত হয়। খামার জাতীয়করণ প্রকল্প, এ প্রকল্পের কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা, বাজার যাচাই না করেই হয়েছে। কম অস্ত্র শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছে থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এলাকা ভিত্তিক প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের স্কিম সেপারেট মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিক লুটপাট করা হয়েছে। বর্তমান অর্থ বছরের কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 87,322 কোটি, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল্য। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2,500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে এবং সেচ পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বেড়িড পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থে এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা
ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা বা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে। লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে স্থায়ী খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাহেব ভাই, সংগ্রামী উপস্থিতি, এবারে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন খুব সংক্ষিপ্ত আকারে জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আহ্বায়ক ঘোগাদহ ইউনিয়ন যুবদল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির মাটি ও মানুষের নেতা, কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, কুড়িগ্রাম জেলা বিএনপির মাটি ও মানুষের নেতা আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ সোহেল ভাই। সেই সাথে উপস্থিত রয়েছেন 1 নং যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি জনাব শফিকুল ইসলাম বেবু ভাই। সেই সাথে উপস্থিত রয়েছেন 2 নং যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি জনাব হাসিবুর রহমান হাসিব ভাই। সেই সাথে উপস্থিত রয়েছেন কৃষক দল কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জনাব রিপন ভাই। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, সেই সাথে উপস্থিত রয়েছেন ঘোগাদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আবু সাহেব ভাই, সদস্য সচিব আবু বকর মন্ডল এবং যুবদল সদস্য সচিব বাইজিদ আহমেদ। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, মঞ্চের সামনে উপবিষ্ট ঘোগাদহ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সাথী ও ভাইয়েরা, বক্তৃতা দিতে সংক্ষেপ বলা হয়েছে, তাই আমি অল্প কয়েকটি কথা বলে শেষ করব। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি। সম্মানিত সাথী ও ভাইয়েরা, আমাদের সেই মহান নেতা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে খোঁজ খবর রেখে বাংলাদেশের 495টি উপজেলা সর্বস্তরের জনগণের ভোটের নির্ধারণ করে বাংলাদেশের 64 জেলায় নেতা নির্বাচন করেছেন। সেই সাথে নির্বাচন করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি। উনি সিদ্ধান্তে রেখেছেন যে কুড়িগ্রামের মাটি ও মানুষের নেতা কে হতে পারে। উনি সিদ্ধান্ত নিয়েছেন
কুড়িগ্রামের মাঠের নেতা কে ছিল? সেই সময় মাঠে ছিলেন মোস্তফাজুর রহমান মোস্তফা ভাই, সেই সময় মাঠে ছিলেন আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাই, সেই সময় মাঠে ছিলেন শফিকুল ইসলাম বাবু ভাই, সেই সময় মাঠে ছিলেন হাসিবুর রহমান হাসিব ভাই, সম্মানিত সাথীয় ভাইরা। সেই যার কারণে সঠিক সময় আমাদের সেই মহান নেতা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজকে কুড়িগ্রামের মাটি মোস্তফা ভাইয়ের ঘাঁটি, কুড়িগ্রামের মাটি সোহেল ভাইয়ের ঘাঁটি, কুড়িগ্রামের মাটি হাসিব ভাইয়ের ঘাঁটি, কুড়িগ্রামের মাটি শফিকুল ইসলাম বেবু ভাইয়ের ঘাঁটি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। কথা হবে মিছিলে, দেখা হবে রাজপথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার সিনিয়র ছোট ভাই মিজানুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের ঘোগাদা ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি সোহেল, জয়েন্ট সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন সহ সকল নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই কৃষক সমাবেশ সঞ্চালনায় আছেন আনোয়ার হোসেন মানিক, সদস্য সচিব ঘোগাদা ইউনিয়ন কৃষক দল, এবং সভাপতিত্ব করতেছেন আজিজুল হক, আহ্বায়ক ঘোগাদা ইউনিয়ন কৃষক দল। সম্মানিত উপস্থিতি, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন জনাব রিপন রহমান। জনাব রিপন রহমান। বাইরের মাইক বন্ধ আছে, উপরের মাইকগুলো বন্ধ করবে। যাই হোক, 5টা মিনিট আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন, জামাত শেষ হলে। সংগ্রামী উপস্থিতি, এবারে আপনাদের সামনে, আপনারা কেউ উঠাউঠি করবেন না, এবারে আপনাদের সামনে আমাদের অতিথিবৃন্দুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের ঘোগাদা ইউনিয়ন শাখা হিন্দু সম্প্রদায়ের পূজা ফ্রন্ট, আওয়ামী লীগ পূজা উদযাপন, আমাদের পূজা ফ্রন্ট কমিটির নেতৃবৃন্দ গণেশ চন্দ্র, শ্রী গণেশ চন্দ্র ও সুনীল দাদা, শ্রী গণেশ চন্দ্র ও সুনীল দাদা পূজা ফ্রন্ট ঘোগাদা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। মৎস্যজীবী দলের সম্মানিত আহ্বায়ক মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দকে স্টেজের বাম পাশে তোমাদের ফুলের মালা নিয়ে রেডি হওয়ার জন্য বলা হচ্ছে। মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ যারা আছেন স্টেজের বাম পাশে চলে আসেন সবাই। মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ স্টেজের বাম পাশে আসেন সবাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের এবং আজিজুল হক সহ যারা 1 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 3 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আজিজুল হক আজিজ, মতিউর রহমান এবং সহসভাপতি ফজু ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 5 তারিখের আগে তো আমাদের এত নেতাকর্মী, খুব কম সংখ্যক নেতাকর্মী ছিল। যাই হোক, এবারে মৎস্যজীবী দল ঘোগাদহ ইউনিয়ন শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের অতিথিবৃন্দকে। আপনারা সবাই করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানান। মৎস্যজীবী দল ঘোগাদহ ইউনিয়ন শাখার পক্ষ থেকে সভাপতি জনাব লাল মিয়া, সাধারণ সম্পাদক আকাব্বর আলী, তাদের নেতৃত্বে ধন্যবাদ। মৎস্যজীবী দল ঘোগাদহ ইউনিয়ন শাখা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা এবং নামাজ শেষ হয়েছে সম্ভবত বাইরের ব্যক্তি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই খুনি হাসিনার 17 বছরের জ্বালাতঙ্ক, এই যে রাতের আধারে পালাপালি, জেল জুলুম, আমাদের সামনে যারা আছেন তৃণমূল পর্যায়ে আমরা অনেকেই ভুক্তভোগী, কি ঠিক তাই না? অনেকেই ভুক্তভোগী, কিন্তু এখনো কিন্তু আমরা সরকার গঠন করি নাই, করেছি? করি নাই। এই যে কিছু আওয়ামী সুবিধাভোগী আজ তারা বড় বড় কথা বলতেছে, তারা আজ আমাদের ফাঁকে ফাঁকে ঢোকার চেষ্টা করতেছে। সাবধান, সবাই সতর্ক থাকবেন। এই কুলাঙ্গারদেরকে কোন ক্রমেই আমাদের এই ফাঁক গলে যেন ঢুকতে না পারে। এরা যদি কোন ক্রমে আমাদের ফাঁক গলে আমাদের বিএনপির ভিতরে ঢোকে, তাহলে আমাদের বিএনপির দুর্নাম ঘটাবে, বিশৃঙ্খলা ঘটাবে। এরাই আসল দুষ্কৃতকারী। এদের কখনো কোনো দল হয় না। এরা যখন যে সরকার আসে সে সরকারের কাছে এরা সুবিধা ভোগ করে। অতএব এদের স্থান কি বিএনপিতে দেওয়া যাবে? একটু জোরে বলেন তো সবাই, দেওয়া যাবে? ইনশাআল্লাহ আপনারা সকলেই আমাদের পাশে থাকলে আমরা আমার সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব অন্তত আমাদের ঘোগাদহ ইউনিয়ন বিএনপির ভিতরে কোনো কীট, কোনো পতঙ্গ, কোনো অস্ত্রধারী এ ধরনের সন্ত্রাসীদের জায়গা আমরা আমাদের ইউনিয়ন বিএনপিতে দেব না ইনশাআল্লাহ। বিএনপি এমন একটি দল, আপনারা জানেন এই দলটা হচ্ছে এদেশের মাটি ও মানুষের দল। বিএনপি এমন একটি দল যেটা জনগণের মাঝে গড়ে ওঠা দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশনায় বলেছে, বিএনপি যদি জনগণের দল হয় তাহলে জনগণের ভালোবাসা অতীতের মতো আমাদেরকে আবারও আদায় করে নিতে হবে, নাকি? আমরা জনগণ আমাদের ভিতরে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের ভিতরে কোনো সন্ত্রাসী কার্যক্রম নাই। আমরা সব সময় জনগণের পাশে থাকবো, জনগণের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবো। এটাই হচ্ছে আমাদের বিএনপি নৈতিক চরিত্র। এটা মনে রাখতে হবে আপনাদের সবাইকে। তাই সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে আমি আহ্বান জানাবো, এ ধরনের কুলাঙ্গার গুলো যেন আমাদের ভিতরে কোনোভাবেই যেন প্রবেশ করতে না পারে। আপনারা সতর্ক থাকবেন।
ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের এলাকারই কৃতি সন্তান, কুড়িগ্রাম জেলা বিএনপি সাবেক সিনিয়র সভাপতি ছিলেন আমাদের মোহাম্মদ আলী লিবিও চাচা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরো উপস্থিত আছেন ভোগাদহ ইউনিয়ন বিএনপি সিনিয়র আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ আকবর আলী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সহকারী অধ্যাপক আমার শ্রদ্ধেয় মামা জনাব আজিজুল হক। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক যুবদল নেতা, সাবেক সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন হাওলাদার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন একসময় যুব দলের অন্যতম কর্মী জনাব রাজু আহমেদ। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যাত্রাপুর ইউনিয়ন থেকে আগত আমার সহযোদ্ধা জনাব লুৎফর রহমান এবং বাবলু সহ যারা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশে আসার জন্য। এবং নাম না জানা অনেক বন্ধু বর্গ আমাদের মাঝে এসেছেন। আমি সবাইকে ভোগাদহ ইউনিয়ন কৃষক দলের অর্থাৎ বিএনপি পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ নামাজ শেষ হয়ে গেছে। বাবা বাইরের মাঠটা দাও, বাইরের মাঠটা দাও। যাত্রাপুরের লুৎফর ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলছি, বাবলু সহ। সংগ্রামী উপস্থিতি, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আমার ব্রাদার-ইন-ল জনাব রিপন রহমান। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুড়িগ্রাম জেলা কৃষক দল অধীনস্থ কুড়িগ্রাম সদর উপজেলা ভোগাদহ ৪ নং ভোগাদহ ইউনিয়ন কৃষক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান, আরও উপস্থিত আছেন আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সাবেক জেলা বিএনপির অন্যতম সহসভাপতি, বর্তমানে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমার মুরব্বী জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা মামা। আরো উপস্থিত আছেন আজকের এই কৃষক সমাবেশের প্রধান বক্তা সাবেক সফল ছাত্র দলের সফল সভাপতি, সাবেক যুব দলের সফল সভাপতি, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক গুরু, বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব জনাব সোহেল হুসাইন কায়কোবাদ সোহেল ভাই। আরো উপস্থিত আছেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি, বর্তমান জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমার মুরব্বী
জনাব শফিকুল ইসলাম বেবুমা। আরো উপস্থিত আছেন সাবেক জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ভাই। আর উপস্থিত আছেন জেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মমতাজ। আরো উপস্থিত আছেন সদর থানা কৃষক দলের আহ্বায়ক জনাব তাজুল ইসলাম তাজ। আরো উপস্থিত আছেন সদর থানা কৃষক দলের সদস্য সচিব জনাব রাসেল আহমেদ। আরো উপস্থিত আছেন আমার কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, প্রিয় কৃষক ভাইয়েরা, শহীদ জিয়ার গোড়া দল, খালেদা জিয়ার মনোবল, তারেক জিয়ার ভোটের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের পুরী হইল আদাব। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দেবেন আজকে জেলা বিএনপি নেতৃবৃন্দ। আমরা বক্তব্য শুনব, শুধু দুচিত্তি কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশের একজন রাখাল রাজা ছিল, গরিবের বন্ধু ছিল, কৃষকের সুখ দুঃখের সাথী ছিল। আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ জিয়াউর রহমান, উনি বাংলাদেশের মানুষ 80% মানুষ কৃষক। উনি কৃষকের জনতার বিপ্লব ঘটিয়ে যখন বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেন, সেই মহাসংগ্রামে তিনি বাংলাদেশের মানুষ যাতে 2 বেলা খেতে পারেন তার এই ধারাবাহিকতায় প্রথমে উনি বাংলাদেশে ইরি রোপণ শুরু করেন। আপনারা জানেন বাংলাদেশে অনেক জমি ছিল কিন্তু খাদ্যের অভাব ছিল। উনি সর্বপ্রথম বাংলাদেশের সেচ পদ্ধতি চালু করেন। তার এই ধারাবাহিকতায় তার এই উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ওনার বাবার ন্যায় কৃষি বান্ধব নেতা। যেহেতু বাংলাদেশের মানুষ আমরা ধন্যবাদ জানাই রাজ্জাক ভাইকে, বিশাল একটি মিছিল নিয়ে আমাদের কৃষক সমাবেশে হাজির হয়েছেন। আমার তালিকে তাকে বহন করে নেই। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশের মানুষ 80% কৃষক। ওনার বাবা বলেছিলেন, জনাব শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আগামী দিনে সোনার বাংলাদেশ। তার এই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ। সংগ্রামী ভাইরা, আপনারা হট্টগোল করবেন না, আপনারা সুশৃঙ্খল করে বসে পড়ুন। আমাদের সামনে অনেক চেয়ার ফাঁকা আছে। সংগ্রামী সাথী ভাইয়েরা, পুরো উপস্থিতি, আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পর কোন দলের প্রধান বা কোন রাষ্ট্রপ্রধান কোন ইউনিয়নে কৃষক সমাবেশ করেছিলেন? কি কৃষক সমাবেশ করেছিলেন?
আপনারা একটু যাদের পূর্ণ হয়ে গেছে আপনারা ফুল দিয়ে নিচে বসে পড়েন। ঠিক আছে, আপনারা বসে পড়ুন। আপনারা আপনার চেয়ার আছে, বসে পড়ুন। চেয়ারে বসে পড়ুন, আপনার চেয়ারে বসে পড়ুন। আপনার চেয়ার আছে, বসে পড়ুন। এখন নষ্ট হচ্ছে ভাই। ঠিক কোন সংগ্রামী হাতি ভাইয়েরা নেতৃবৃন্দ আপনারা বসে পড়ুন। সংগ্রামী হাতি ভাইয়েরা, সংগ্রামী হাতি ভাইয়েরা, কৃষকদের কথা আগামীতে কৃষকরা কিভাবে কি করলে ভালো থাকবে, আপনারা ইতিমধ্যে আমাদের কেন্দ্র ঘোষিত যে পত্রটি ছিল আপনারা শুনেছেন। ওখানে সংগ্রামী হাতি ভাইয়েরা আপনারা বসে পড়ুন। উপস্থিতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকদের কথা শুনতে চান। আগামীতে উনি কৃষকদেরকে নিয়ে কিছু করতে চান। তারা এই ধারাবাহিকতায় আমাদেরকে ঢাকায় সারা বাংলাদেশের কৃষক দলের নেতৃবৃন্দকে ডাকেন এবং আমাদেরকে প্রশিক্ষণ দেন। তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে বলেন আপনারা নিজ নিজ জেলায় যাবেন এবং প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ইউনিয়ন, অর্থাৎ আমার কুড়িগ্রাম জেলায় ৭২টি ইউনিয়ন আছে। এই ৭২টি ইউনিয়নে কৃষক সমাবেশ করতেছে এবং কৃষকের মতামত দিচ্ছে। যদি আপনাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট যদি কোনো ইঙ্গিত থাকে কৃষকদের নিয়ে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি কথা বলবো। সংগ্রামী হাতি ভাইয়েরা, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা, পালাতক হাসিনা, খুনি হাসিনা, উনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, উনি ওনার নিজ বাড়িতে ছিল। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের নেত্রীকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সংগ্রামী হাসিনা ওই দিন আমাদের নেত্রী দুই চোখের পানি ফেলে দিয়ে বাংলাদেশের মানুষকে বলেছেন এর বিচার বাংলাদেশের মানুষ করবে। তাদের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ ৫ই আগস্ট বিচার করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে টিকে আছেন, কিন্তু ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশে নাই, ভারতে পালিয়ে গেছে। সংগ্রামী হাতি ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের একজন মন্ত্রী ছিল, নাম ছিল টাকলা মুরাদ। আমাদের বাংলাদেশের মানুষ ৯৫% মানুষ মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, কিন্তু টাকলা মুরাদ বলেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে না। আমি সংসদে বিল পাস করবো, বাংলাদেশের জন্য ইসলাম ধর্ম থাকতে পারে না। তার এই যে উলাফালা ঘুরেছিল, আল্লাহ দেখেছেন তার এই শুরু এবং শেষ সর্বোচ্চ ১৫ দিন সময় লেগেছে। ১৫ দিনের মধ্যে তার মন্ত্রিত্ব শেষ। তার আল্লাহ এমন বিচার করেছেন, তার ঘরের স্ত্রী তাকে আর ঘরে দেখা যায় না। আপনারা দেখেছেন ওই মন্ত্রিত্ব শেষ, বাংলাদেশে পালিয়ে পালিয়ে গেছে, বাংলাদেশে ইসলাম ধর্ম টিকে গেছে। সংগ্রামী হাতি ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশে কুলাঙ্গার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থাকলে এই কুলাঙ্গারের বাচ্চারা বাংলাদেশের মানুষের টুপি দাঁড়িয়ে দেখলে ওরা বলতো কি জামাত শিবির রাজাকার।
আছে, কিন্তু এই গোলামরা ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশে বাড়তে নাই। সুতরাং আপনারা কি ছাত্রলীগ হতে চান? আপনারা কি যুবলীগ হতে চান? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক প্রশ্ন বার্তা দিয়েছেন, আমাদের ছাত্রলীগ, আমাদের বাংলাদেশের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাতি দল, প্রত্যেকটি নেতা কর্মীর দায়িত্ব বাংলাদেশের সকল মানুষের আস্থা অর্জন করা। আপনাদের দায়, আপনাদের এলাকার যেন কোনো মানুষের ক্ষতি না হয়। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামীতে ধানের শীষে ভোট চেয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, তারেক জিয়া, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের গুজরাটের সন্তান রুহুল কমিটি জিন্দাবাদ, কৃষি বিধাতা জিন্দাবাদ, শহীদ মহিদুল্লাহ বলবেন জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক রিফুর রহমান ভাইকে তার গোছানো সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সহকারী অধ্যাপক জনাব হাসিবুর রহমান হাসিব ভাই, 2 নং যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোগাধর ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই বিশাল কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সংগ্রামী নেতা, আপনাদের সবার অত্যন্ত কাছের মানুষ জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, আজকের এই সমাবেশের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রদল এবং যুব দলের সফল সভাপতি, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, যাকে আপনার সুযোগ দিতে পান, যোগাযোগের মানুষ, জননেতা সোহেল হোসেন কায়কোবাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা, এক সময়ের 90 যিনি বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংগঠিত করেছিলেন, জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক জননেতা শফিকুল ইসলাম বেদু, মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান, আমাদের জেলা বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আলী ভাই, রুহুল, সায়েম, রাজ্জাক, আকবর সহ অসংখ্য নেতা, আসলে নেতা ভোগাদের মানুষ আসলে অনেক সংগ্রামী। বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে আজকের এই আন্দোলন সংগ্রাম একটি সফলতার দিকে যাচ্ছে, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। কৃতজ্ঞতা জানাই যার মাধ্যমে, তার নেতৃত্বে ভোগাদয়ে অসংখ্যবার এসেছি, বিএনপির স্নেহ যুগ্ম মহাসচিব, এই
সকালবেলা এই ইউনিয়ন মাঠেও কিছুদিন আগে তার নেতৃত্বে আমরা কম্বল বিতরণ করেছিলাম। আমাদের সেই নেতা আপনাদের এই কুড়িগ্রামের মানুষ অ্যাডভোকেট নুরুল কবির দিদি ভাই, এইখানেও কৃতজ্ঞতা জানাই। ওনারা আজকে আমাদেরকে এই জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান দিয়েছেন, কাজ করার সুযোগ দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কৃষক সমাবেশে আসলে বক্তব্য দিলেন বেগমা সোহেল হাসান কাইফাবাদ এবং মোস্তফা ভাই। আমি বিশেষ অতিথি হিসেবে এসেছি, আমি অল্প কিছু কথা বলে বিদায় নিতে চাই। এই জুলাই আগস্টের আগে এখানে এসেছিলাম, জনসভা করেছি। সেই দিনের একটা স্বপ্ন ছিল আমাদের বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের মাঝ থেকে ইতিমধ্যে 600 নেতাকর্মী গুম হয়ে গেছেন। এই আগস্ট বিপ্লবের সময় আমাদের 400 নেতাকর্মী হারিয়ে গেছেন। তাদের রক্ত চুয়ে আমরা শপথ করেছিলাম, যতদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে না পারব, যতদিন বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে না পারব, ততদিন আমাদের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, রিজভী ভাইয়ের সংগ্রাম চলবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে সাধারণ মানুষের অবস্থা কিন্তু খুবই কাহিনী। সাধারণ মানুষের পকেটে টাকা নাই, অন্যদিকে চাল, ডাল, তেল সহ প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম কিন্তু দিন দিন বেড়ে চলছে, বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন সাধারণ মানুষের কথা চিন্তা করি, তখন আমাদের মনে হয় এদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, সেই সরকার পার্লামেন্টে বসে কিভাবে সাধারণ মানুষের এই সমস্ত দুঃখ দুর্দশা লাঘব করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আজকে সেজন্যই আমাদের এই আন্দোলন, সেজন্যই আজকে কৃষক সমাবেশ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি 1971 সালের 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা যুদ্ধের জন্য। তার স্ত্রী আমাদের নেত্রী বেগম জিয়া 90 সালে এদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের জন্য, এবং তার ছেলে তারেক রহমান আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে নতুন ভাবে তৈরি করবার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আজকে গণতন্ত্রকে নিয়ে, আপনাদের ভোটের অধিকারকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে। আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, এত সংগ্রাম, এত রক্তপাত, এত কিছুর পরে আমরা যে আন্দোলন তৈরি করেছি, যে সংগ্রাম তৈরি করেছি, সেই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভোট কেন্দ্রে যায় নিজে দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত চলবে। ঠিক কিনা বলেন? সংগ্রামী বন্ধুগণ, এদেশে ইসলামকে নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে। বেগম জিয়া যখন 91 সালে সরকার গঠন করেছিল, তখন ষড়যন্ত্র হয়েছে। 2001 সালে যখন সরকার গঠন করেছিল, তখন ষড়যন্ত্র হয়েছে। তখন ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ, আজকেও আওয়ামী লীগ। ওই শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ওই ভারতের
সময় আমাদের সশস্ত্র অবস্থায় সরকারের বিভিন্ন বাহিনীকে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, হামলা করেছে, আমাদের অনেক নেত্রীর মাথা ফাটিয়ে দিয়েছে, আমাদের ছাত্রদের রক্তাক্ত করা হয়েছে। কিন্তু তারেক রহমানের নির্দেশ ছিল, বিভিন্নভাবে উনি পরিকল্পনা দিয়েছেন, তার নেতৃত্বে তার পরিকল্পনায় বাংলাদেশের মানুষ ঢাকা ঘেরাও করেছে এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ঠিক কিনা বলে? সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনার যাদের কথা বলেছে সৈয়দ ভাই, মুস্তাফা ভাই, মেহবুব ভাই, ওনারা বক্তব্য দেবেন। আমি শুধু একটি কথা বলে দিয়ে শেষ করতে চাই, আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে অতীত দিনে ভোটারদের মানুষ যেমনি ভাবে আন্দোলন সংগ্রামে সাড়া দিয়েছেন, তেমনি ভাবে ধানের শীষের মার্কাকে ভোট দিয়ে বাস্তবর্তী করবেন। ঠিক কিনা বলেন? সংগ্রামী বন্ধুগণ, সেই আন্দোলনে, সেই ভোটের নির্বাচনে, সেই সংসদে যাকেই প্রার্থী দেন, আপনার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে 17 বছর কষ্ট করেছেন। আর এখন বাংলাদেশের মানুষ আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে, উন্মুখ হয়ে বসে আছে। এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব আপনারা রাখতে পারবেন না। আজকে বাংলাদেশের মানুষের কাছে, ভোটারের মানুষের কাছে আপনাদের দায়বদ্ধতা আছে। আপনাদের মানুষের কাছে যেতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভোটারের যে সমস্ত সমস্যা আছে, মানুষের সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব, সেজন্য আপনাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করতে হবে। আমরা বলতে চাই, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, বাংলাদেশের মানুষ যদি বিএনপি দায়িত্ব দেন, রাষ্ট্র পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনা করলে, তাহলে আমরা এই কথা দিতে পারি, কৃষকরা যেমনিভাবে জিয়াউর রহমানের সমস্ত কর্মসূচিতে 1 নম্বর শীর্ষে ছিলেন, আমরা বলতে চাই বিএনপি থেকে দায়িত্ব পায়, কৃষকরা আমাদের সংগ্রামের জায়গায় আমাদের বিভিন্ন কর্মসূচিতে 1 নম্বর দায়িত্বে থাকবে। এই আশা ব্যক্ত করে শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ শাহমুলক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, যার হাত ধরে আমরা আগামী দিনের বাংলাদেশকে সাজাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাজাবো। তারেক রহমান, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, সাবেক জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম মেহবুব ভাই। অধ্যাপক শফিকুল ইসলাম মেহবুব ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে কুড়িগ্রাম সদর উপজেলা ঢোকাবাড়ি ইউনিয়নের কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আজিজুল হক, আহ্বায়ক গভর্নর কৃষক দল। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করতে গিয়ে কারাবরণ নির্যাতিত নেতা, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুস্তফা। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব, ছাত্রদল, যুবদল
সাবেক সভাপতি আমার ছেলের সোহেল হোসেন কাইকোবা, উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি হলের সাবেক ভিপি, আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, এবং আরো উপস্থিত আছেন আপনাদের এই অঞ্চলের জন্মগ্রহণ করেছেন আমাদের পার্টির যখন অত্যন্ত দুর্দিন ছিল সে সময় এগিয়ে এসেছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় মোহাম্মদ আলী ভাই, যাকে আমরা লিবিয়ার মোহাম্মদ আলী বলি, উনি উপস্থিত হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তারপর অনেকেই উপস্থিত হয়েছে, সকলের নাম আমি জানি কিন্তু বলতে পারছি না। আমি গতকাল বক্তৃতায় বলেছিলাম যে মানুষ আমরা সবকিছু দ্রুত ভুলে যাই। যাদের বয়স আজকে আমার মতো অথবা আমার চেয়ে বেশি, তারা হয়তো জানবেন যে 1973 সালে আমাদের এই কুড়িগ্রামে একটা মামলা হয়ে গেছিল। সারা দেশে 65,000 লোক মারা গিয়েছে, তার মধ্যে কুড়িগ্রাম জেলায় মারা গিয়েছিল 27,000। তার মধ্যে সবচেয়ে বেশি মারা গিয়েছে পাঁচবসি ইউনিয়নে। কিন্তু আমরা সেই ইতিহাস ভুলে গেছি, কারণ আমরা সবসময় ভুলে যাই। এবং আপনারা দেখেছেন যখন আমাদের দুর্যোগ আসে, বন্যা আসে, খরা আসে, যখন প্রচন্ড ঝড় এবং বিদ্যুৎ সংখ্যায় বাড়িতে থাকতে পারেন না, বাড়ির ঘর ঢেলে ঢেলে করে, তখন আপনি আল্লাহ ডাকেন। আর তখন বিদ্যুৎ যখন ঘর চলে যায় তখন আমরা সব ভুলে যাই। আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 15 বছর ইতিহাসে যারা আমরা মিডিয়া সেলে যোগাযোগ করেছি, সেই সমস্ত তাদের মামলা হয়েছে, সেই মামলার সংখ্যা হল 1,38,071টি মামলা। তাহলে বুঝতে পারেন, আর আসামি ছিল 40 লক্ষ। যারা আরো মিডিয়া সেলে যোগাযোগ করতে পারিনি, তারাও যদি অন্তর্ভুক্ত করি এই সংখ্যা আরো বাড়বে। আমাদের কুড়িগ্রামের কৃষি সন্তান যারা রুহুল কবির রিজভী, একদিন আমি সকালে গিয়েছিলাম, প্রায় যায় আমার নেতৃবৃন্দ প্রায় যায়। আমি বললাম, ভাই কোথায় যাচ্ছে? বললেন সিএমএম আদালত, অর্থাৎ ঢাকা মহানগর আদালতে যাচ্ছি। আমি মামলা কত ভাই? 218টি মামলা ছিল তার। আমি হিসাব করে দেখলাম এই 218টি মামলা তার জেল হবে 700 বছর। তো বলেন, যে লোকটি 1975 সালে পাস করেছে, না হয় ধরলেন 65 বছর বয়স, সে কি 700 বছর বেঁচে থাকবে? কোনোদিনও থাকবে না। আমার হলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় আমার হলে সংগ্রামী জিএস হাবিবুর নবী খান সাহেব, বর্তমানে যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় দল, তার মামলা হল 451টি। পৃথিবীর কোন ইতিহাসে কোন মানুষের এত মামলা নেই। এটা কে করেছে? এটা শেখ হাসিনা করেছে। তারপরে একজন আওয়ামী লীগের একজন লোক বলতো, নেতা বলতো, ওই আষাঢ় গেল, শ্রাবণ গেল, 15 বছর গেল, আরো তো 5 বছর যাবে, আন্দোলনের সময় কই? অলি গলি তো যাইতে পারবো না, তোমার বাড়িতে যাই উঠবো, ঠাকুর গায়ের বাড়িতে যাই উঠবো। কে ভাই সে নাম? তার নাম কি? আমি কাউয়া করতে চাই না, মানুষের নাম কাউয়া হোক, এটা আমার বিশ্বাস করেন, এটা আমার ভালো লাগে না। তার কেউ কয় বগা, কেউ কয় কাউয়া, কেউ কয় এগুলো নাম টাম দেন। আমি যখন ঢাকা বিশ্বের ছাত্র, তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, হ্যাঁ। কিন্তু ওই ভদ্রলোক তারপরে কি করলো? খালেদা জিয়া অসুস্থ মানুষ, তারও পয়সা এসেছে, তার জমান আমার 1 বছর জড়িয়ে।
তারও আমার বয়স যদি 61 হয় তারও 60 হয়েছে, তার মার বয়স তাহলে কত হয়েছে? 78 বছর বয়স হয়েছে। বিশ্বাসই করে বলে যে কোনো ভ্রম করে, তার কোনো অসুখই নেই। কে বলল? অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আর আরেকজন কে বলল? মোহাম্মদ নাসিম মন্ত্রী। কি তারা কি আছে? জীবিত আছে? না, আল্লাহ তাআলা তাদের তুলে দিয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যারাই বলেছে তাদের গজব আল্লাহ থেকে হয়েছে। আজকে দেখেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, উনি কি করলো? লঙ্গি বেঁধে পালিয়ে গেল। আর দেলোয়ার হোসেন সাইদি তিনি মামলা দিল, রায় দিল, সেই ভদ্রলোককে কোথায় পেল? বর্ডারে, অর্থাৎ ভারতে পালিয়ে যাওয়ার সময়। আমি শুনেছি তার নাকি আমাদের আমাদের পুরুষ মানুষের দুইটা অঙ্গবোধ থাকে না, ওটা নাকি সিঁড়ি ফেলে, মানে কেমন ধর ভেড়া হয়ে গেছে। সেই বিচারপতি আজকে কোথায়? আজ যারা যে বিচার করেছিল তারা যে কোথায়? আজকে মন্ত্রীরা কোথায়? এক মন্ত্রী খাদ্যমন্ত্রী ছিল এক সময়, গতবার পার্লামেন্টে ছিলেন না, অ্যাডভোকেট কামরুল। পরশু দিনে তারা আগের দিন পুলিশকে খুব ধমকাচ্ছে, আরে আমাকে তুলবেন 2 তলা, ফুল করে 4 তলা নিয়ে আসলেন। হ্যাঁ, পুলিশকে খুব গালাগালি করতেছে। আরে ভাই, তুমি তো মাত্র 4 তলায় এসছো, আর আমাদের ছাত্র দলের নেতারা পায়ে বেরি হাতে বেরি দিয়ে তার আপনারা ফেলে রেখেছিলেন। তার শিশু বাচ্চাকে আপনারা দেখতে দেন নাই। কত লোক বুক হয়েছে, কত লোক আজকে হাত চলে গেছে, পা চলে গেছে, সেটা তো দেখবেন না। আজকে আপনার চাইতে দিতে তাতে আপনার কষ্ট হয়ে গেল। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্ট, 15ই আগস্ট, 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের বাংলাদেশে যারা আত্মহত্যা দিয়েছে, নিহত হয়েছে, এর সংখ্যা হচ্ছে 1581 আরো বাড়তে পারে। আর আমি আমাদের সাথে গিয়েছিলাম বার্ন ইউনিট। বার্ন ইউনিট তো বোঝেন? বার্ন ইউনিট হলো যারা আগুনে পড়ে, এই তাকে বার্ন মানে আগুন, মানে আগুনে পড়ে যারা, তাদেরকে রাখা হয় একটা হাসপাতাল আছে, ওটা আগে শেখ হাসিনার নামে ছিল, এখন শেখ হাসিনার নামটা নাই। এটা বার্ন ইউনিট করা হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্বের পাশে, ঢাকা মেডিকেলের পাশে। আমি আমাদের সাথে গিয়েছিলাম, দেখেছিলাম কারো পা নেই, কারো হাত নেই, কারো মাথার খুলির একদিকে নেই, কারো কান নেই। এইরকম যন্ত্রণায়, অসুস্থ যন্ত্রণায় প্রায় 19,200 বাংলাদেশের মানুষ কাঁদছে। আমার মনে হয় ওই সিন্দরি শেখ হাসিনা দেখতো, আমার মনে হয় জীবনে কোনো রাজনীতির কথা সে বলতে পারত না। তাই সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আসলে বাংলাদেশের ইতিহাসে এইরকম স্বৈর শাসকের জন্য আমরা কখনো দেখিনি। সবাই বলে ফ্যাসিস্ট, আমরা এখন বলছি ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্ট মানে কি? আমার কেউ জানে না, অনেকেই জানি না ফ্যাসিস্টের বাংলা হচ্ছে আইন আছে, মানি, রাজ্যের ভোট, সকালের ভোট, রাজত্ব ভোট। হ্যাঁ, গুম করবো, বিচার হবে না, খুন করবো, বিচার হবে না। এই করে কি তাদেরকে কি বলা হয়? ফ্যাসিস্ট বলা হয়। যেমন আপনার ইটালির সেই মুসলিনি কয়েক লক্ষ লোক মেরে ফেলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, হিটলার মেরে ফেলেছিল, তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়। সেই ধারাবাহিকতা আজকে শেখ হাসিনা এবং তার দোসররা আজকে ফ্যাসিস্টের পরিচয় দিয়েছে। আমি লোকালি কয়েকটা কথা বলে আমি বিদায় নেব। আমাদের কুড়িগ্রাম জেলায় আমি আপনাদের মুখ দেখে বুঝতে পারি আমার খুব অভাব, আমি অত্যন্ত অভাবী, আমরা সকলেই অভাবী। বাংলাদেশে 64টা জেলার মধ্যে আমরা সবচেয়ে নিম্নগামী। 64টি জেলার মধ্যে সবচেয়ে হতদরিদ্র জেলা হচ্ছে কুড়িগ্রাম। এবং এই কুড়িগ্রামকে তাহলে আমরা কিভাবে রক্ষা করব? এই কুড়িগ্রামকে রক্ষা করতেই হবে। আপনার 22 সালের আদর্শ যে বলল কি 23,70,000 লোক, এখন তো মানে 24 লাখ হচ্ছে। সরকারই বলেছে 70 ভাগ লোক
দরিদ্র, তাহলে প্রায় 16 লক্ষ লোক আমরা দরিদ্র। আবার হত দরিদ্র হচ্ছে সেটাকে 52%। সেটা কত হয়? তাহলে 12 লাখের উপর। এত গরিবের কেন হয়? এই গরিব মানুষকে যদি আমরা রক্ষা করতে না পারি, এই গরিব মানুষকে যদি কুড়িগ্রামের মানুষকে আবারও যদি মঙ্গার দিকে চলে যায়, মঙ্গা তো চলছে, আমাদের অভাব অনটন চলছে, তাহলে আমাদের এই বিএনপি আমরা যারা রাজনীতি করি, বিএনপি ক্ষমতায় বলে আমি ক্ষমতার কথা বলি না, এক ক্ষমতা আল্লাহ তাআলার কারণ নাই। বিএনপিকে শুধুমাত্র সেবা করার সুযোগ দেবে। এখন সেই সেবা করা যদি আপনারা আজকে খারাপ কাজ করেন, আপনারা যদি চাঁদাবাজি করেন, আপনারা যদি মানুষের জমি লুটপাট দখল করেন, আপনারা যদি কাউকে আহত করেন, তাহলে আমাদের অবস্থা হবে কেমন? ওই ফ্যাসিস্টের মতো। অতএব আমি আমার দল দিয়ে বলতে পারি যে আমরা যদি বিএনপি সামনের দিকে, এটা তারেক রহমান করতে দিবে না। উনি আমাদের মানুষের শহর বন্ধ করে দিয়েছেন, বলছে কোন মানুষের মহব্বত করবে না, আমার আগামী দিন রাষ্ট্রনায়ক বলবেন না, আর অনেক কিছু বলছে, বলবেন না। তাই সংগ্রাম সাথী বন্ধু আমার, অনেক রাত হলে আরো দুজন বক্তা আছে। আমি আগামীতে আপনাদের কাছে আমি বহুবার এসেছি, বিভিন্ন ভাবে এসেছি, তবে আমি মনে করি যে আপনারা সঠিক অর্থে রাজনীতি করবেন এবং এই ধরনের করবেন। আমাদের পলিটিক্যাল দিকের বক্তব্য আছে, আমাদের জেলার দিকের বক্তব্য আছে, আমাদের থানার দিকের বক্তব্য আছে, আমাদের ইউনিয়নে কি হবে এটা আমাদের কনভেনর সাহেব ভালো করে বলবেন। তবে আমি বলবো যে আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে এবং আগামী দিনে আমরা যেন বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। বাংলাদেশের কুড়িগ্রামে যেন সেই 27,000 যে আমরা 74 সালে যে দুর্ভিক্ষে মারা গিয়েছি, সেই সংখ্যা যেন কোনোদিন না বাড়ে এবং বাংলাদেশের কুড়িগ্রামের মানুষ যেন সুখের সাথে খেতে পারে এবং কিভাবে পলিসি করতে হয় সেই পলিসি নিয়ে আমাদের দল এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে এবং বিশেষ করে আজকের সমাবেশে রিপনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি জীবনে কোনোদিন কুড়িগ্রাম জেলায় আমি প্রায় আমার রাজনৈতিক জীবন প্রায় 42 বছর চলতেছে, 82 সাল থেকে রাজনীতি করি এবং এই আজ পর্যন্ত কোনোদিন কৃষক সংগঠনের সামনে দেখি নাই। এই প্রথম এই রিপন শুরু হয়েছে। রিপনের জন্য আপনারা দোয়া করবেন এবং ওই কৃষক দলের জন্য দোয়া করবেন এবং কৃষক, আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কৃষকের সংখ্যা বেশি এবং ওদের অভাবও বেশি, ওরা আড়া মারা, ওদেরকে উদ্ধার করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক এবং তাজুলের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ভোগাবাসী জিন্দাবাদ। ধন্যবাদ শফিকুল ইসলাম প্রভু ভাইকে। টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসার থেকে পাটুরিয়া, সবাই বলে খালেদা জিয়া। শিশির ভেজা ধানের শীষে জিয়া তুমি আসো মিশে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান বক্তার আসলে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাই। আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ ভাই। গোকাদা ইউনিয়ন কৃষকগণ আয়োজিত আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি ছোট ভাই তাজুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আজকের কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বড় ভাই জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সম্মানিত প্রথম যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট সাংবাদিক, আমার ছোট্ট ভাজন জনাব শফিকুল ইসলাম বাবু, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক
জনাব আসিফুর রহমান হাসিব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ছোট ভাই রিপন রহমান সহ জেলা কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ভোগাদল ইউনিয়ন বিএনপি ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলী লিবিয়া। আমাদের মাঝে উপস্থিত সাবেক সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিখন। আমাদের মাঝে উপস্থিত ভোগাদল ইউনিয়নের সম্মানিত আমার ছোট ভাই সায়েম বক্কর রুহুল, যুবদল নেতা মিজানুর বাইজি সহ ভোগাদল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ভোগাদল ইউনিয়নের আমার শ্রদ্ধাভাজন আকবর ভাই, ইউনুস ভাই, আমার রুহুল ভাই সহ ভোগাদল ইউনিয়নের পূর্বের সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চের সামনে আমার সম্মানিত মূর্তিগণ, সম্মানিত যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সম্মানিত আমার প্রাণ প্রিয় ভোগাদল ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে সুন্দর পরিবেশে সুস্থ শরীরে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আজকে আমরা উপস্থিত হয়েছি, মিটিং আলোচনা করছি। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এখানে বসে মিটিং করছি, এটা কি 5ই আগস্টের পরিবেশ ছিল? 5ই আগস্টের পরিবেশ ছিল ছিল না। আমার ইতিপূর্বে যারা বক্তব্য দিয়েছেন, আমার শ্রদ্ধাভাজন আসিফ ভাই এবং বেগমা চমৎকার বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের পর আমার আর বক্তব্য দেওয়ার কিছু থাকে না। তারপরেও যেহেতু এখানে উপস্থিত হয়েছি, কিছু বলতে হবে, তাই বলার জন্য প্রস্তুত হয়েছি। দীর্ঘদিন থেকে আপনাদের সঙ্গে আমার যাওয়া আসা, অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন থেকে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আজকে কৃষক সমাবেশে আমাদের দলের যে বার্তা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু আমাদের জেলার কৃষক দলের নেতারা আপনাদেরকে শুনিয়েছেন। আপনারা জানেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি বাংলাদেশের কৃষকদের কথা চিন্তা করে, স্বনির্ভর বাংলাদেশের কথা চিন্তা করে তিনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষ যেন দুবেলা পেট ভরে খেতে পারে, তার পরিকল্পনা এসেছিল এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে। তিনি তাই কৃষকদের জন্য অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আপনারা সবাই জানেন, আজকে যেহেতু দীর্ঘক্ষণ থেকে আপনারা আলোচনা শুনছেন, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য উন্নত মানের বীজ এনে স্বল্প জমিতে যেন অধিক ফসল উৎপাদন করতে পারেন, সেজন্য তিনি কৃষকদের মাঝে উন্নত মানের বীজ বিতরণের ব্যবস্থা করেছিলেন। তিনি শ্যালো মেশিন এনে সেচের ব্যবস্থা করার জন্য কৃষকরা ধান উৎপাদন করতে পারে দ্বিগুণ হারে, একটি ব্যবস্থা তিনি করেছিলেন। এরকম অসংখ্য পদক্ষেপ তিনি বাংলাদেশের মানুষের জন্য নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, সেই ষড়যন্ত্রকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করে, তাকে শহীদ করেন। আজকে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজকে আমরা বিএনপি, আপনারা জানেন বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে। আমরা দীর্ঘ 15টি বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা কিন্তু বলেছিলাম আমরা ক্ষমতা যাওয়ার জন্য কোনো আন্দোলন করছি না, আমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফেরত দেওয়ার জন্য। আমরা আন্দোলন করেছি এদেশের মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, এদেশের মানুষ যেন শান্তিতে চলাফেরা করতে পারে, এদেশের মানুষ যেন দ্রব্যমূলক ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা এই জন্যই কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশের চিত্র তো আপনি জানেন, কুড়িগ্রামের চিত্র দিব। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই গোকারে আমাদের সেই সময় আমাদের অংশীরা আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছিল, সেই দলের একজন কর্মী গোকারে
রফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেদিন আমিও ছিলাম সেই মিছিলে, রফিকুল আমার সঙ্গেই ছিল, আমাদের সঙ্গেই ছিল। সেদিন কুড়িগ্রামে সেই সরকারের পেটোয়া বাহিনীরা রফিকুলকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধু রফিকুলকে পিটিয়ে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা আমাদের যুবদল নেতা বিপুলকে নৃশংসভাবে হত্যা করেছে। আমাদের চিরমারি ছাত্রদল নেতা শফিকুলকে হত্যা করেছে। আমাদের কুড়িগ্রাম শান্তিপ্রিয় এলাকার মানুষ শান্তিপ্রিয়, কুড়িগ্রামের মানুষ কখনো হত্যাকাণ্ড ঘটেনি। আজকে বিগত স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের উপর নির্যাতন করা হয়েছে, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই ভোগাদের অনেক নেতাকর্মীকে আজকে মিথ্যা মামলা হয়রানি করা হয়েছে। তারপরে আপনারা জানেন এই বিগত স্বৈরাচার সরকার, আজকে ফ্যাসিস্ট সরকার, তারা নিজের বাস্তবকে টিকে রাখার জন্য আমাদের দেশকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল অসৎ। তারা চেয়েছিল বাংলাদেশের মানুষের ভোটের আমানতকে নষ্ট করবে। তারা চেয়েছিল বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করবে। তারা চেয়েছিল বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করবে। তারা চেয়েছিল বাংলাদেশকে ভারতের তাবেদা রাষ্ট্র পরিণত করবে। তারা জানত দেশ বেগম খালেদা জিয়া তিনি যদি বাংলাদেশের মাটিতে থাকেন, তিনি যদি বাইরে থাকেন, আওয়ামী লীগ এই সমস্ত অপকর্ম করতে পারবেন না, তিনি রাস্তাতে নেমে আসবেন। এই কারণেই দেশকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিলেন। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশের মাটিতে আসতে দেননি। এরকম অসংখ্য ঘটনা আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। আমাদের নেতাদের স্বজনদের লাশ আমাদের স্বজনরা ফেরত পায়নি, জানাজা নামাজ পর্যন্ত করতে পারেনি। আপনারা জানেন বৈগত সরকার তাদের মস্তককে টিকে রাখার জন্য এত নিষ্ঠুর ছিল। আমাদের নেতারা যখন জেলে ছিল, তাদের বাবা মারা যখন মৃত্যুবরণ করেছিল, তার জানাজার ডান্ডা পেরিয়ে সেই কবরস্থানে নিয়ে এসেছিল। এত নিষ্ঠুর সরকার। আপনারা জানেন এত নিষ্ঠুর হেফাজত ইসলামের সেই শাপলা চত্বরের সমাবেশ, সেই সমাবেশে নিষ্পাপ কওমি মাদ্রাসার সন্তানদের হত্যা করে লাশ গুম করা হয়েছিল। আমাদের জানা নেই আজকে বিগত সরকার যেভাবে নিজের বাস্তবকে টিকে রাখার জন্য যেভাবে বাংলাদেশের মানুষের উপর স্থির লড়াই চালিয়েছে, আমাদের আমরা কতগুলি স্মরণ হলে আমরা অবাক হয়ে যাই, আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলি। এমনি একটি অবস্থায় আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন রেখে আজকে বাংলাদেশ আবারও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করেছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে কাকে নিয়ে? স্বপ্ন দেখছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, দেশকে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। তারেক রহমান জানেন তিনি যেভাবে বিবৃতি দিচ্ছেন, যেভাবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছেন, বিএনপি নেতাকর্মীরা জড়িত অপরাধ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, বহিষ্কার করতে দ্বিধা করছেন না। তিনি যেভাবে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখছেন, আজকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে, নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সাথী ভাইরা, আমরা সেই অবস্থান থেকে আপনাদেরকে বলতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করতে দাঁড় করাতে চাই। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই অবহেলিত কুড়িগ্রামকে আমরা আলোকিত কুড়িগ্রাম করতে চাই। সাথী ভাইয়েরা, আমরা আজকে উপস্থিত হয়েছি কৃষক সমাবেশে। আমরা আপনাদেরকে বলতে চাই আজকে বিএনপি, আমরা সকলে ঐক্যবদ্ধ। আজকে এই সমাবেশ প্রমাণ করে আজকে বিএনপির পক্ষে মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী আজকে বিএনপি এত নির্যাতন করার পরও, বিএনপির এত নির্যাতন করার পরও যে জুলুম হুলিয়াকে আজকে বিএনপি এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তারপরে একটি মহল আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, বিএনপির বিরুদ্ধে
অনেক ষড়যন্ত্র হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক নির্যাতন করেছে, অনেক ষড়যন্ত্র করতে পারে না। ইনশাআল্লাহ আগামীতে পারবে না। বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে, বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফেরত দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি বাংলাদেশের মানুষের মন জয় করে বাংলাদেশের মানুষের ভোটে ক্ষমতায় যেতে চায়, তাছাড়া বিএনপি ক্ষমতায় যেতে চায় না। আমরা বলেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফেরত দেওয়া হোক। বাংলাদেশের মানুষ ভোট সেন্টারে যাবে, যাকে খুশি তাকে ভোট দিবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যদি বাংলাদেশের মানুষ বিএনপি পক্ষে ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত, তাহার ছাড়া আমরা জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যেতে চাই না। সাথী ভাইরা, আমরা আপনাদের আহ্বান জানাবো, ইনশাআল্লাহ বর্তমান সরকারকে আমরা সমর্থন করেছি। আমরা চেয়েছি এবং এখনো চাচ্ছি বর্তমান সরকারকে তারা একটি বাংলাদেশের ভোটের পরিবেশ সৃষ্টি করবে, সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফেরত দেবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেবে আগামীতে কারা ক্ষমতায় থাকবে। আমরা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ভোট থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষকে ভোটের অধিকারকে আপনাকে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফেরত দেন, সংস্কারের নাম বলে বিলম্ব করার চেষ্টা করবেন না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2 বছর আগে, আজকে অনেকে সংস্কারের কথা বলছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 বছর আগে তিনি সংস্কারের কথা বলেছেন। সংস্কার তিনি আজকে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন। আজকে আমরা সংস্কারের পক্ষে, আমরা ইনশাআল্লাহ সংস্কারের একটা চলমান প্রক্রিয়া। আজকে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে মানুষের জানমালের নিরাপত্তা নেই। আমরা মনে করি একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে কখনো উন্নয়ন হতে পারে না। এবং বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে গেলে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে গেলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। তাই আমরা মনে করি অবলম্বে বাংলাদেশে একটি ভোটের পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সাথী ভাইরা, আমি আরেকটি কথা বলতে চাই, আমরা বিএনপি করি। আমি যখন ছাত্র দল করতাম, আমি ছাত্র দলের যখন সভাপতি ছিলাম, হাসপাতালের পাশে আমার বাসা। অনেক মুরব্বীর সাথে আমার কথা হতো, অনেকের সাথে চিকিৎসার জন্য যেত, তাদের সঙ্গে কথা হলো। তারা আমাদেরকে বলতো, বাবা তোর এলাকায় বিএনপির কে নির্বাচন করবে? সেই সময় আমরা অভিভাবক নিয়েছিলাম। আজকে আমরা বিএনপি একটি আমাদের মনে হয় ঐক্যবদ্ধ ভাবে আমরা একটি শক্তিশালী অবস্থানে পরিণত হয়েছি। কুড়িগ্রামে আমাদের নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সকলের অভিভাবক রুহুল কবির রিজভীর বাড়ি কুড়িগ্রাম। এটা আমাদের গর্ব যে আমাদের নেতা বিএনপি একটি বড় সংগঠনের কুড়িগ্রামের সন্তান। রুহুল কবির রিজভী আমাদের কুড়িগ্রামের সন্তান। আমরা আজকে ঐক্যবদ্ধ, আজকে আমরা ঐক্যবদ্ধ। আমরা বিগত 2 বার 1991 থেকে 95, 2001 থেকে 2005 বিএনপি ক্ষমতায় ছিল। আমরা এই এলাকায় থেকে কোন জনপ্রতিনিধি উপহার দিতে পাই নাই। আমরা আহ্বান জানাবো আজকে এই মঞ্চ থেকে আগামীতে সংসদ নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ঢাকায় ধানের শীষের মানুষদের প্রার্থী করা হবে। তাকে আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে আপনার বিজয় লাভ করাবে। সেই প্রার্থীকে নিয়ে এই কুড়িগ্রামের অবহেলিত মানুষকে স্বাধীনতার পর থেকে এই কুড়িগ্রামে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা কুড়িগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে নাই। এই কুড়িগ্রামের মানুষের নদী ভাঙনের কোনো কাজ করে নাই। এই কুড়িগ্রামের চরাঞ্চল মানুষের জন্য কাজ করে নাই। এই কুড়িগ্রামের যুবক ভাইদের বেকার সমস্যা সমাধানের ব্যবস্থা করে নাই। এই কুড়িগ্রামে চাকরি বাণিজ্য হয়েছে, যাদের মেধাবী ছিল, যারা চাকরিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের চাকরি হয় নাই, যারা টাকা দিয়েছে তাদের চাকরি হয়েছে। আমরা বলতে চাই ইনশাআল্লাহ আপনাদের দোয়া সমর্থন নিয়ে যদি আমরা কুড়িগ্রামের বিএনপির প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করতে পারেন, এই চাকরি বাণিজ্য আমরা তুলে দেব। চাকরির বাণিজ্য থাকবে না, থাকবে না, থাকবে না। চাকরি হবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে। আমরা যুবকদেরকে ঐক্যবদ্ধ করবো, আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষকে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দিয়েছেন, তিনি রূপরেখা প্রণয়ন করেছেন। সেই রূপরেখার মধ্যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি নাগরিকের অধিকার, বাংলাদেশের মানুষ কিভাবে চলবে, বাংলাদেশের মানুষের দিক নির্দেশনা রয়েছে, কৃষকদের দিক নির্দেশনা রয়েছে, যুবকদের দিক নির্দেশনা রয়েছে,
চাকরিজীবীদের দিক নির্দেশনা রয়েছে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অফিসারদের দিক নির্দেশনা রয়েছে। সেই 31 ধারা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করব কুড়িগ্রামের মানুষের কোনো অভাব থাকবে না, কুড়িগ্রামের মানুষ শান্তিতে থাকবে, কুড়িগ্রামের মানুষ অন্য জেলার মতো আমরা মাথা উঠে ইনশাআল্লাহ পার করাতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ন্যায়ের পক্ষে থাকতে পারি, আমরা যেন ন্যায়ের পক্ষে থাকতে পারি। আমরা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে আমাদের মানুষের ভালোবাসা নিয়ে, এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে যেন আমরা রাজনীতি করতে পারি, এই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা জানেন আপনারা 15 বছর কষ্ট করেছেন, নির্যাতন হয়েছে, জেল কেটেছেন, মামলা খেয়েছেন, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি নির্দেশ রয়েছে, বিএনপির কোন নেতা কর্মী যদি দলের ভাবমূর্তি নষ্ট করে যে দলে থাকতে পারবে না, থেকে বহিষ্কার করা হবে। আমার বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশ আপনারা পালন করার চেষ্টা করবেন। কেউ যদি বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চেয়ারম্যান বলেছেন আমরা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে ক্ষমতায় যেতে চাই, আমরা বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে আমরা ক্ষমতায় যেতে চাই। তাই বিএনপি প্রত্যেকটি নেতা কর্মীকে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মুরব্বীকে সালাম দিতে হবে, আজকে প্রতিবেশী মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এটা হলো বিএনপি নেতা কর্মীদেরকে কাজ করতে হবে। আপনারা অবশ্যই করবেন। আমরা জানি আপনারা কষ্ট করছেন 15 বছর, কিন্তু আমরা কার জন্য রাজনীতি করি? আমরা রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যেদিন নিজের স্ত্রী সন্তানের কথা চিন্তা করেননি, তিনি নিজের জীবনকে বাজি রেখে যেদিন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আজকে যদি বাংলাদেশ সেদিন স্বাধীন না হতো, জিয়া রহমানের কি অবস্থা হতো, তার পরিবারের কি অবস্থা হতো, সেটা এখন চিন্তা করেননি। তিনি চিন্তা না করে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা সেই নেতার অবশ্যই বিএনপি করি। আমাদের দেশে মনে রাখতে হবে, বিএনপির প্রতিটি নেতা কর্মীকে মনে রাখতে হবে, শান্তি পায় না। আপনারা সবাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো। আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে কৃষক দলের সমাবেশ, আমাদের ছোট ভাইরা আমরা অত্যন্ত আশান্বিত। আমরা জানি আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না, আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। আমরা এখন স্বপ্ন দেখছি আমাদের ছোট ভাইরা যেভাবে কৃষক দলের আজকে সমাবেশ করছে, আমরা অত্যন্ত আশাবাদী আগামীতে ইনশাল্লাহ বিএনপিকে নেতৃত্ব দেওয়ার লোকের কোনো অভাব হবে না। আমার ছোট ভাইরা কৃষক দলের জেলা নেতৃবৃন্দরা সুন্দর একটি প্রোগ্রাম করেছে, এই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং সম্মানিত গোহাটা ইউনিয়নবাসী, আপনারা আমাদের ডাকে আজকের এই কৃষক সমাবেশে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, এজন্য আমি আপনাদের সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে প্রাণ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আমরা দেশকে যখন খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান এগিয়ে চলো, বাংলাদেশ বাসী তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই কৃষক সমাবেশে আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের ভোগাদা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন নুরুল আমিন নুরুল ভাই, এবং আরো উপস্থিত আছেন যাত্রাপুর থেকে আগত আমার শ্রদ্ধাভাজন নজরুল রহমান নজরুল আলী, এবং আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সহকারী অধ্যাপক জনাব ইউনুস আলী, আরো উপস্থিত আছেন যাত্রাপুর থেকে আগত আমাদের লুৎফর ভাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আপনাদের সামনে যার জন্য এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমাদের কাঙ্ক্ষিত জননেতা, জনপ্রিয় জননেতা
আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, আহ্বায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম। আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি। গোগাদহ ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকে এই কৃষক সমাবেশে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কুড়িগ্রাম সদর থানা কৃষক দলের আমার স্নেহস্পদ আহ্বায়ক এবং সদস্য সচিব, এখানে উপস্থিত জেলা কৃষক দলের আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমাদের নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ সোহেল ওসমান কায়কোবাদ, উপস্থিত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, এবং এখানে উপস্থিত আমাদের বিএনপির বিদায়ী পূর্ববর্তী কমিটির সম্মানিত অভিভাবক এবং আমাদের উপদেষ্টা, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলী ভাই, গোগাদহ এবং এর পার্শ্ববর্তী এলাকা যারা এখানে উপস্থিত আছেন, এই শীতের রাতে যারা এখানে মঞ্চের সামনে শীতে কষ্ট করে উপস্থিত আছেন, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের জেলা বিএনপির যে কমিটি সেটা সদ্য গঠিত। ধন্যবাদ জানাতে চাই এই মঞ্চ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা সারা বাংলাদেশের আগামী দিনের অহংকার জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কমিটি যিনি পুনর্গঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে। আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার যারা এখানে বিএনপি করেন সবাই জানেন যে জেলার পরিস্থিতিটা কি। বিএনপির সাংগঠনিক ক্ষমতা গ্রুপিং এর ফলে কতটা দুর্বল হয়েছে তা আপনারা সবাই জানেন। আমরা এর থেকে উত্তরণের পথ খুঁজছি, সে প্রসঙ্গে একটু পরেই বলি। তার আগে আমি বলতে চাই যে আপনারা জানেন যে বিগত যে স্বৈরাচার সরকার দেশে আমাদেরকে এতটা নির্যাতন করে
পাশের দেশে পালিয়ে আছে, ভাবেন না যে সে কিছু করছে না। ওনার যে কাজ উনি সেটা করতেছেন, সেজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং দেশে এবং বিদেশে জাতীয়তাবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য চক্রান্ত হয়। সেই চক্রান্তকে রুখে দিতে হবে আমাদের সাংগঠনিক ক্ষমতা এবং দক্ষতা দিয়ে। সেটার জন্য আমাদেরকে একত্রে থাকতে হবে। আপনারা জেনে থাকবেন যে আমরা এই দায়িত্ব গ্রহণের পরে গতকালকে আমাদের মিটিংয়ে আমরা 12টি ইউনিট অর্থাৎ 9টি উপজেলা কমিটি এবং 3টি পৌরসভা কমিটি আমরা ভেঙে দিয়েছি। আমরা এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আগামী দিনে আমরা সুন্দর এবং ভালো আমরা একটা করে কমিটি উপহার দেব ক্রমান্বয়ে। আপনাদের মনে হয়, আমার মনে হয় যেটা, যে সবাই ভেদাভেদ ভুলে আপনারা একত্রে কাজ করবেন। যদি তা না করেন, সংগঠন যেহেতু করে তার সাংগঠনিক ব্যবস্থাও আছে। আমি খুব স্বাভাবিকভাবে বলছি, আপনারা ভুলে যান আগের দ্বিধাদ্বন্দ্ব। আমি জানি, আমি যেহেতু বিগত কমিটিতে সহসভাপতি ছিলাম, এই ভোগাদহতে দুইটি কমিটি রয়েছে। সেটা যেভাবেই হোক হয়েছে, আমি বর্ণনায় যাব না। আমি বলতে চাই যে আপনারা যারা দুই কমিটিতে আছেন তারা সবাই কম বেশি বিএনপি করেন এবং বিএনপির সাথে সংযুক্ত। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই একত্রে আসুন, একত্রে বসুন, একত্রে কথা বলুন, একত্রে চা খান এবং সংগঠন নিয়ে আলোচনা করুন। আগামী দিনে যোগ্যতা যার, নেতৃত্ব তার। তা যদি আপনারা করতে না পারেন তাহলে এটা হবে আপনাদের জন্য পরাজয়। আমরা আপনাদেরকে, আপনারা চেষ্টা করবেন, আমরা উৎসাহ দিতে পারি, আপনাদেরকে সহযোগিতা দিতে পারি। কিন্তু আপনারা যদি অতর্বর মতো বসে থাকেন, দলকে একত্রিত করার চেষ্টা না করেন, তাহলে আমাদের এই 5 জনের পক্ষে কোনো কিছুই করা সম্ভব হবে না। তাই বলি, আসেন আমরা একত্রে হই, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের এখানে কোন্দল থাকলো, আর আমরা জেলা বিএনপিতে একটা সম্মেলন করলাম। সেই সম্মেলন দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি হলো, এটা কিন্তু সমাধান নয়। আমি আপনাদেরকে আরো একবার বলেছি, বিএনপি, জেলা বিএনপির নেতৃত্বের কারণে, বিভিন্ন গ্রুপিং এর কারণে আজকে প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন নয়, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত বিভাজন আছে, 2 ভাগে বিভক্ত। বের আমাদেরকে হতে হবে এখান থেকে। আপনারা যদি মনে করেন যে আমার সাথে অমুক দিন গন্ডগোল হয়েছিল, আমি ওকে মানি না, হবে না। সেই মীমাংসা কোন দিনের জন্যই হবে না। সে কারণে আপনাদেরকে অনুরোধ করি, ভুলে যান দ্বিধাদ্বন্দ্ব, ভুলে যান আপনাদের পারস্পরিক বিরোধিতা। আসেন অন্ততপক্ষে বিএনপির পতাকা তলে আমরা একসাথে আবদ্ধ হই, একসাথে চলি। তা না হলে এটা সম্ভব না। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছেন। ছোট্ট একটা কথা বলবো,
ডিজিটাল যুগ, আপনি ভোগাদয়ে বসে কি করছেন সেটাও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজে যায়, শুধু ডিজিটালের কারণে। গল্পটা হচ্ছে, আমরা যখন সত্য গঠিত কমিটিতে আসলাম, তো বরাবরই মানুষ ফুল নিয়ে আমাদের সাথে দেখা করার জন্য আসছিল। আমাদের 4 জনের বাড়িতে পর্যায়ক্রমে যাইত। একটা মোটরসাইকেলের একটা র্যালি আসতেছিল, সেটা সম্ভবত আমি চিহ্নিত করতে পারছি যতটুকু, সেটুকু হচ্ছে ফুলবাড়ি থেকে অনেক লোকজন তারা আসলো, আমাদেরকে ফুল দিয়ে গেল। আর পরের দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আমাকে জিজ্ঞাসা করলো টেলিফোনে যে আপনি মোটরসাইকেল মহড়া নিয়ে এখানে ওখানে যাচ্ছেন কেন? আমরা তো কোনো মোটরসাইকেল নিয়ে আজ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে হইনি। আমরা যেদিন থেকে এখানে বাসায় ঢুকছি সেদিন থেকে লোকের জন্য আমরা বের হতে পারি না। আপনি যদি ওই মোটরসাইকেল বহরে আমাদের 4 জনের কাউকে দেখেন, তাহলে আপনি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমাকে উনি জানালেন যে এই খবরটাও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গিয়েছে এবং উনি ওই ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে। তাহলে বোঝেন যে অবস্থাটা কি। সেজন্য অনুরোধ করব, আমরা আপনারাও নেতা আমাদের মতো, যেখানেই যাবেন অন্তত মোটরসাইকেলের মহড়া নিয়ে যাইয়েন না, বিরত থাকেন এই সমস্ত মোটরসাইকেলের মহড়া থেকে। আর একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমাদের দল যখন করি ব্যক্তিগত পছন্দ তো থাকবেই। আমি একজনটাকে বেশি পছন্দ করব, আর একজনটাকে হয়তো আমার কম পছন্দ হবে, কিন্তু আহ্বায়ক কমিটি যেটা হয়েছে, এখানে আমরা অন্ততপক্ষে সদস্য সচিব, কনভেনার সহ যারা জয়েন্ট কনভেনার আছে, আমরা সবাই একসাথে আমরা সবাইকে একটা মেসেজেই দিচ্ছিলাম বরাবরই যে আমাদের কোনো জনসভায় কিংবা কোনো সভায় যেন আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান না দিই। এটা থেকে আপনারা বিরত থাকবেন। আমি যতক্ষণ পর্যন্ত কনভেনার আছি অতক্ষণ পর্যন্ত এগুলো যেন না হয়, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আমি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদেরকে কোনো বক্তব্য দিতে চাই না। আমি চাই আপনারা আপনাদের কাছে, বক্তারাও বলেছিল যে তাদের রাজনৈতিক জীবনে তারা কৃষকের সমাবেশ হয় এটা সম্পর্কে জানত না। ব্যক্তিগতভাবে আমিও না। আমার রাজনীতি যতদিন থেকে শুরু আমি কৃষকের সমাবেশ হতে দেখিনি। কুড়িগ্রাম জেলা বিএনপিকে আমরা সুসংগঠিত করতে চাই, এর বক্তান্তর কিছু নাই। আমরা যত কথা বলি, সামনের দিনের যে ভোট হবে সেই ভোট হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমি বলি এই সরকারও একদিন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবে। আপনারা হয়তো বক্তব্য শুনে থাকবেন অ্যাটর্নি জেনারেল, সেদিন আর বেশি দূরে নয়। তাহলে বোঝেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে ভোটগুলো হতো সেই ভোটগুলো কিরকম ছিল। তাহলে আমাদেরকে সেই রকম ভোটেই ফেস করতে হবে। সেজন্য কি সাধারণ মানুষকে আমাদের কাছে লাগবে। আমরা বিএনপি যারা করি, বিএনপির অঙ্গ সংগঠন যারা করি, তাদের উচিত হবে সাধারণ মানুষের প্রিয় হওয়া। তা না হলে আগামীতে ভোট করা সম্ভব হবে না। আপনারা যত কথা বলেন, আমরা অনেক লস করেছি। আমাদের এই এলাকায় 4টি সংসদীয় এলাকা, আমরা আজ পর্যন্ত এক জায়গাও শুধু জিয়াউর রহমান সাহেবের যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটে তাজুল ইসলাম সহ কয়েকজন ছাড়া আমরা কোনোদিন আর সংসদ সদস্য পাঠাতে পারিনি। সেজন্য আমাদের অন্তত পক্ষে লজ্জা হওয়া উচিত। কি বলেন, লজ্জা হওয়া উচিত না? অবশ্যই উচিত। কারণ আমরা আজ পর্যন্ত এত বিএনপির মানুষ, অথচ আমরা আমাদের বিএনপির
সংসদ সদস্যকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারিনি। সেই জন্য আমাদের মানুষের দরবারে যেতে হবে, মানুষের উপকারে কাজে লাগতে হবে, তাহলেই সম্ভব মানুষের মন জয় করা, তাহলেই সম্ভব আপনার পক্ষের আপনার যে প্রতীক নিয়ে যিনি ভোটে দাঁড়াবেন তাকে ভোটে জেতানো এবং পার্লামেন্টে পাঠানো। তা যদি না হয় তাহলে আমাদের জন্য আরো দুঃখজনক হবে। আমি আশা করি, আপনারাও মনে মনে আশা করেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। যদি সেই আশা আকাঙ্ক্ষাই আপনাদের ভিতর থাকে তাহলে নিজের সংসদীয় এলাকা থেকে আপনারা অবশ্যই বিএনপির একজন প্রতিনিধি চান। সেই জন্য আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাদেরকে নিজেদের মধ্যে বন্ধন তৈরি করতে হবে। আমি বেশি কথা বলতে চাই না, আমি বলেছি আপনাদেরকে, অনুরোধ করেছি আপনারা আসুন, সবাই একত্রে হন। এই কথা বলেন না যে কালকে আমার সাথে গন্ডগোল হয়েছিল আমি তাকে রাজনীতি করতে দেব না। নেতা তো যোগ্যতা দিয়ে হবে। এই জায়গা থেকে বের হয়ে আসুন, সবাই একত্রে কাজ করি, একসঙ্গে কাজ করি এবং কুড়িগ্রাম বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে। এই আশা আকাঙ্ক্ষা রেখেই আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আমি তারুণ্যের অহংকার বলবো না, 18 কোটি মানুষের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা বিএনপি এবং কৃষক দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এই শীতকালে আমাদের নেতৃবৃন্দকে আপনাদের সহযোগিতা দিচ্ছেন।